বান্দরবানে পরের দিন সকালবেলা ঘুম দিয়ে উঠে জানলাটা খুললে যে দেখলাম যে এত সুন্দর একটা সোনালি চমলক রোদ, আহারে বই কইস না। আমার ইচ্ছা করতেছিল যে আমি বান্দরবানে থেকে যাই, আমার আর ঢাকাইতে ইচ্ছা করতেছিল না। আমার স্বামীরে কইলাম মই বান্দরবানে থাকবো, মোর বান্দরবানে একটা বাড়ি বানাই দাও। সে কইলে যে তুমি পাঁচতলায় উঠতেই ছেড়িয়ে পড়ো, তারপর তুমি আবার এই পাহাড়ে যাইয়া ঘরে উঠে থাকবা। যাক কি আর কম, মনের দুঃখ মনে লইয়া সকালবেলা চলে গেছি ডাইনিং এ যাই দেই দুই কি আছে তাড়াতাড়ি খাইয়েই বাইরেই তৈবে, কারণ অলরেডি মোরা অনেক লেট করে ফেলাইছি। এর ভিতরে চান্দের গাড়ির জন্য, এই যে চান্দের গাড়ির জন্য অপেক্ষা করছি প্রায় 1 ঘন্টা। আসে তো আসে না, আসে তো আসে না, মানে এখানে এদের একটু সমস্যা আছে যে অত সকালবেলা পাওয়া যায় না। তারপর আবার ঈদের কাছাকাছি সময় অনেকে ছুটিতে চলে গেছে, এটা হলো আরেকটা ঝামেলা। যাই হোক, এই চান্দের গাড়িতে করে তারপরে আঁকা বাঁকা পথে বেড়াইয়ে পড়ছি। এই যে আঁকা বাঁকা পথ, আমি তো ইচ্ছা করতেছিলাম একটু ছবি তুলি। এই যে চান্দের গাড়ির চিপার ভিতর দিয়ে জানেন যে সবাই এভাবে উঠে ছবি তুলে, কিন্তু বিশ্বাস করে নিয়ে যে বাড়ি খাইতে যে মজা, রাত্রবেলা শোয়ার সময় বোঝা যায়, ঘুমানোর সময় শরীর পরে মাগো ওইয়া আর কইয়েন না। ব্যথা ঠেলায় আমি 3 বেলা 3টা নাপা খাইছি, এরপর আমার ব্যথা কমে। তাই একবার ধাক্কা ধোক্কা খাইতে খাইতে পাহাড়ি একা বাঁকা পথ দেখতে দেখতে আমরা নীলগিরির গেটে পৌঁছে গেছি। তো এখানে আছি, এখানে আইয়া ওটা টিকিটের একটা ব্যবস্থা, মানে যেখানে যাও এখানে একটা টিকিটের ঝোলা থাকবে। তো বাইরে কইলাম যে ভাই দেখ কি সুন্দর সুন্দর কামরাঙ্গা, মোরে 2টা দে দে, এরকম করতে করতে ও আমার 2টা পায়রা দিল কামরাঙ্গা, বললো যে তোর লেগে আজকে আমি এই অপকর্মটা আমি করলাম। এরপরে ঘুরতে বেড়ে বললাম, মানে এই জায়গাতে আলাদাভাবে বর্ণনা দেওয়ার কোনো কিছু নাই, যেখানে যাইবেন সেখানে শুধু মুগ্ধতা আর মুগ্ধতা। এই যে কোন ছোট্ট ঘরটা, সেখানে খাম্বার সাথে লাইট পোস্ট হয়ে দাঁড়াই এসে তাকে কি চিনতে পারতেছেন? আশা করি সবাই চিনতে পারতেছেন। যাই হোক, তারা চিনার দরকার নেই। এখানে দেখেন, আমি মানে মুখে কোনো কিছু বলবো না, শুধুমাত্র ছবিতে আপনাদের মুগ্ধতা দেখাবো। আর আমার বড় ব্লগ গুলো হয় সাধারণত বিশ্লেষণ ধর্মী, মানে আমি যেখানে যাই সেখানে নিয়ে টুকিটাকি জিনিসগুলো বলি, কিন্তু আসলে এখানে বলার কোনো কিছু নাই। প্রকৃতি এত সুন্দর, সেই সৌন্দর্য শুধু চোখে দেখা যাইবে আর মনে ধারণ করা যাবে। নীলগিরি গিয়ে পৌঁছতে আমাদের অলরেডি 8টা 9টা 9:15 মতো বেজে গেছে। কি আর করবো, রাস্তায় ওই চান্দের গাড়ির জন্য দেরি হয়েছে। এই দেন এখানে ছোট্ট একটু পোকা, সে তার বাসা বানানোর জন্য বৈশা ছিল। এরপরে এই মাইয়ারা আমারে বলতেছে, মা এখানে দাঁড়াইয়া মহাদেবের নাম নিলে পরে না শব্দ হবে, মানে রিফ্লেকশন হবে, সেটা বুঝাতে চাইছে। আমিও তাদেরকে উৎসাহিত করলাম। এরপরে এখানে দেন মোবাইল নিয়ে একটু ডংডাং করতেছে, কি ডংডাং করতেছে, মানে একটু গানও গাইতেছিল। কোনখানে যে যেন একটু গানের শব্দ পাইছে, হেনে যে গান গাইতে শুরু করে দিচ্ছে। আর একটা কথা বলি, যেখানে আপনারা যদি পাহাড়ে যান কখনো, তাহলে অবশ্যই নিজেদের সাথে পর্যাপ্ত পরিমাণ জল রাখবেন। জল ছাড়া কিন্তু কোনো উপায় নেই। এদিকে আমার মাইয়ারা খাড়া রাস্তায় 2টা তিরিং বিরিং দিয়ে এলো। ও মা কি আর কমো, এর মধ্যে আমি আর আমার ভাই আমার ডাকছিলাম মহাদেবের, আমার মাইয়ারাও মহাদেবের ডাকছে। এর মধ্যে হঠাৎ মেঘ করে আসছে, এমন মেঘ, আমি বলছিলাম মহাদেব আমার কি দেখা দিবা তুমি? তখনই এই মুহূর্তের ভিতরে ওরে মেঘ বাতাস, দেখেন বাতাসের যে কি ফ্লো ভাই, আমি তো উড়ে যাইতেছিলাম, মানে এত বাতাস। আমার দেখলে অনেকটা বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস সেদিন ছিল। মানে আমি অবাক, লিটারালি অবাক হয়ে গেছি যে নিমিষের ভিতরে আবহাওয়া এরকম পরিবর্তন হয়েছে। ওইখানে একটা রেস্টুরেন্টের দায়িত্বে যিনি আছেন, সে বলছে যে ভাই মেঘ মাঝে মাঝে আমাদের মুখের সামনে থেকে যায়, মানে প্রকৃতি যে একরকম ভয়ঙ্কর সুন্দর, সেই ভয়ঙ্কর সুন্দরটা সেদিন উপভোগ করছি। আপনাদেরকে একটু স্পিড কম করে দেখালে পরে আপনারা বুঝতে পারতেন যে বাতাসের কি বেগ ছিল, কিন্তু স্পিড কমাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এমনিতেই 8 মিনিটের উপরে ভিডিও, কিন্তু কিছু করার নাই, মানে একটা ব্লগে সবকিছু দিতে গেলে পরে এগুলো একটু সইতেই হবে আপনাদের, আপনার অডিয়েন্স হিসেবে। এই আবহাওয়ার মধ্যে মোর বাইরে গেলে যে ভাই ল একটা গান গাই, তুই আর আমি তো গানের নাগিনী জুগিনী ছিলাম না, চল একটা গান গাই। তো শুরু করে দিলাম মিনারে ঝুম রারে রারি রারে রারে ঝুম রারে রারি রারে রারে। আপনারা কেউ আবার হাসেন, আসলে জীবনটা হলো উপভোগ করার জন্য। এই দেখেন আমি কেমনি উপভোগ করতেছি জীবনটা, মানে ক্ষুদা জায়গায় জীবনটা কেমনি উপভোগ করতে হয় তাই দেখাই দিল। তো এখন নীলগিরি থেকে যাওয়ানোর সময় হয়ে আইছে, তাই এখানে বলে আমার জামাই বলে যে 8টার মতো সেটে থাকো, আমি তোমাদের একটা ছবি টবি নিয়ে নেই। এখন আমরা 8টার মতো সেটেছিলাম, সে ছবিও নিয়েছে ভিডিও নেই। আসলে যাওয়ার সময় সেই বৃষ্টিতে হয়েছিল, এত বৃষ্টি এত হাওয়া, মানে ছবি তোলার মতো উপায় ছিল না, খুবই খারাপ কন্ডিশন ছিল। আবহাওয়া ভালো হওয়ার পরে তারপর আমরা নিচে নেমে আসছি। রাস্তায় যেতে যেতে শুধু মেঘ আর মেঘ, মানে মেঘের মধ্যে থেকেও আমরা যাচ্ছি। তো আমাদের নেক্সট গন্তব্য হলো চিম্বুক পাহাড়। তো চিম্বুক পাহাড়ে যাবো, দেখি চিম্বুকে সূর্যোদয়, মানে এই জায়গাটার নাম আমার খুব ভালো লাগছে। আসলে চিম্বুকে সূর্যোদয় লেখা ছিল ঠিকই, কিন্তু সূর্যোদয়ের সময় আমরা যেতে পারিনি, যে অনেক টাইম লেট হয়ে গেছে। এরপরে এখানে চিম্বুকে আসছি, চিম্বুকে এসে এখানেও দেখি যে আবার টিকিট কাটতে হবে। মা গো মা, কি একটা অবস্থা, যেখানে যাও হেয়ানে টিকিট, এখানে টিকিটটার দাম হলো 20 টাকা টিকিট, মানে টিকিট কাটতে তোমার উপরে উঠতে হবে, এটা হলো কথা, যেখানে যাও হেয়ানে টিকিট কাটবে। তো টিকিট কাটার পরে আমরা এখান থেকে হেঁটে চলছি, হেঁটে চলতে চলতে দেখলাম যে ডাইন পাশে যে খাদ, ইফ উই আর অল ডিগবাজি দা খাদ, তাইলে মুখো খুঁজেও পাওয়া যায়।
সিম্বুকে এটা বাম পাশে যেটা দেখতেছেন ওইটা কিন্তু একটা রিসর্ট। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সিম্বুকের এই মেইন পয়েন্টে চলে আসছি। এই পয়েন্টটা অনেক বড় একটা জায়গা, আর এইখানে দাঁড়ায় আমরা দেখতে পাচ্ছি মেঘ কেমনে দৌড়ে দৌড়ে যায়। মানে এখানে মেঘের ফ্লো ছিল কিন্তু অনেক বেশি, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, তাই একটু জুম করে দেখাইলাম। তো ওইখানে একটু ঘুরলাম ফিরলাম, এখানে থাকি নাই, মানে একটু ফোনে চার্জ দেওয়ার জন্য গেছিলাম, কারণ ফোনে একদমই চার্জ ছিল না, একদম শেষ চার্জ। মানে এত ছবি তুলে কেমনে থাকে। তো মায়েরা করলো যে মা আমাদের একটু দোলনায় দুলাই দাও, মানে যেখানে দোলনা দেখে সেখানেই তারা একটু দোল খেতে পছন্দ করে। এরপরে আমরা গাড়ি নিয়ে আবার চলে আসলাম। এটা হলো ভিউ পয়েন্ট। আসলে যারা বান্দরবান গেছেন তারা এই জায়গাটা দেখলে বুঝবেন। এখানে দাঁড়াই একটু সুন্দর সুন্দর ছবি টবি তুলে, আমরাও ছবি তুলছি, আমিও তুলছি। ওইরকম মাঝে মাঝে দেখাবো না যে কোন জায়গার কোন একটা ছবি টুকটুক করে ভিতরে থাকে পরে বসবেন। এরপর একটু চা খাইতে ইচ্ছা করলো, একটা দোকানে গেলাম, মাসি আমার একটু চা বানাই দেন। মাসি গুলো মুইয়ান খাতা মুড়ে দিয়ে ঘুমাই রয়েছে, আর মাকে চাটা বানাইতে পারবো না, আপনারা অন্য জায়গাতে দেখেন। আসলে পাহাড়ি মানুষ যে সুখী মানুষ এটাই তার প্রমাণ। এরপরে আমাদের গন্তব্য শৈলপ্রপাত জলপ্রপাত। এই শৈলপ্রপাত জলপ্রপাতের এখানে যখন আমরা আসছি, এখানে বিভিন্ন রকমের ফল, কাঁঠাল, আনারস, মানে পাহাড়ি ফল টলের দোকান, কিন্তু এখানে অত্যাধিক দাম। এখান থেকে মানে যারা যায় জাস্ট টুরিস্ট হিসেবে একটু গলা ভিজায়, এটুকু আমি বলবো যে এর বাইরে আর কিছু করেন না, কারণ এখানে এত দাম, তার থেকে বরং সাইডে যে বাজার থাকে সেই বাজারগুলো দিয়ে জিনিস কিনলে অনেক কমে কিনতে পাওয়া যায়। আমরা আর এই শৈলপ্রপাত স্পটে আমি মেয়েদেরকে নিয়ে নামি নাই বাইরে ভাই, এখানে যে পরিমাণ পিছলা থাকে। তো আমরা যখন নীলগিরিতে যাই, নীলগিরি যাওয়ার সময় এখানে কোনো রকম কোনো জলই দেখিনি, কিন্তু আসার সময় অনেক জলের স্রোত দেখলাম, মানে পাহাড়ি ঝর্ণাধারা স্রোত দেখলাম। মেয়েদেরকে নিয়ে আর বাবা উপরে ছিল, আমি একটু নিচে গিয়ে ছবি তুললাম, কারণ এখানে নামার সময় বলে দিয়েছিল বাচ্চাদের নিয়ে না নামাটাই ভালো এখানে, কারণ কিছুদিন আগেও নাকি এরকমের এখানে মানে বাচ্চা পড়ে গিয়ে মাথা ফেটে গেছিল, মানে তাই একদমই স্পট ডেট। যদিও আমারও নামতে ভয় করতেছিল, কিন্তু এই পিচ্ছিল জায়গাতে তারপরে এই সুন্দর প্রকৃতির সৌন্দর্য এটা আমি মিস করতে চাইতেছিলাম না, তাই পাহাড়ি সুন্দর ঝর্ণাধারা স্মৃতিটুকু সাথে করে নিয়ে আসছি। এই নীলগিরি যাওয়ার পথে এই অপরূপ সৌন্দর্য তো এখানেই দেখেন। আমাদের সামনে যত সাদা কুয়াশা, এগুলা কিন্তু সম্পূর্ণ মেঘ। আমরা ভাবছি প্রথমে কুয়াশা, কিন্তু আসলে এটা মেঘ, মানে কুয়াশাও না, এটা বৃষ্টির পরে যেটা আকাশের অবস্থা হয় সাদা সাদা একটা ভাব, মানে ধোয়া ধোয়া, ওইটা কিন্তু আসলে এটা মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই মেঘের ছোট ছোট ক্লিপ ভিডিওটা আগিয়ে দিছি। তো আমরা এখন যেখানে আসছি সেটা হলো কানারপাড়া বৌদ্ধ মন্দির, মানে আমরা যে রিসর্টে ছিলাম রিসর্টের পাশে হলো এই মন্দিরটা। আর সব থেকে বড় কথা হলো আমি যে কোনো জায়গাতে গেলে এই মন্দির টন্দির উপরে আমি খুব বেশি অ্যাট্রাক্টিভ, মানে খুব আকর্ষণ বোধ করি। আর বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মানে রাঙামাটি, এই সমস্ত জায়গাতে বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ বিহারগুলো খুব সুন্দর সুন্দর থাকে এবং চোখে পড়ে, এবং তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে যায়, এবং আমি সব জায়গাতে যাওয়ার এটা চেষ্টা করি। এই বৌদ্ধ মন্দির সম্পর্কে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে দেবো সামনে। সন্ধ্যা ঘনায় আসতেছে, এর মধ্যে সোনালী রোদ আর সোনালী বুদ্ধ, সোনালী বৌদ্ধ মন্দির, সবকিছুই সোনালী, মানে চমৎকার একটা দৃশ্যে, চমৎকার একটা সিনারি আপনার চোখের সামনে ভাসবে। তো লাস্টে শেষ পর্যন্ত আমরা একটু বৌদ্ধ মন্দিরে প্রণাম করলাম, এবং সেখানে মহারাজের সাথে আমরা একটু কথা বললাম। দেন আমাদের রিসর্টের পিছনে যে পাহাড়টা আছে সেই পাহাড়ে গিয়ে আমরা একটু দাঁড়ালাম, ঘুরলাম, মানে পাহাড়টা অনেক উঁচু। তো এই পাহাড়ে গিয়ে দেখলাম যে দেখেন কত আম গাছ, সব জায়গাতে শুধু আম আর আম। শুধু আম তা না, আম, আনারস, কলা, কাঁঠাল, রকম পাহাড়ি ফল এখানে বেশ ভালো হয়, এবং এখানে পয়রা থাকলে কেউ দইরাও দেখবেন। আমাদের সমতলের মানুষের মতো না, মানে দইরে কারোর বাগানে যাইয়া যে 2 কেজি কি একটা তছনছ করে ফেলছিল একটা ভিডিওতে দেখছি, ওই রকমের মানুষ তারা না। এই রকমের হিসামারা স্বভাব আমাদের সমতলের মানুষেরই আছে। তো এই নিয়ে আমার ছিল আজকের সেকেন্ড ব্লগ, মানে বান্দরবানের সেকেন্ড ব্লগ। এতক্ষণ খিস খাইয়া বসে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।